এই 24 ঘন্টায় জ্যাক অলিবল স্টুডিও থেকে আমি শুভ্রসী আছি আপনাদের সঙ্গে। শুরু করছি 5টার পাঁচ। বিকাশ ভবনে যে ছবি আমরা গত কয়েকদিন ধরে দেখছি, এখনো পর্যন্ত সেই ছবি কিছুটা হলেও একই রয়েছে। এখনো পর্যন্ত যারা আন্দোলনকারী চাকরিহারা তারা অবস্থানে অনড়, তারা রাস্তা ছাড়বেন না যতক্ষণ না পর্যন্ত চাকরি দেওয়া হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে চাকরি দেবে কে, কিভাবে, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে শাসক দল। এবং আজকে শাসক দলের পক্ষ থেকে ফিরহাদ হাকিমের তরফে চাঁচাছোলা বক্তব্য জানিয়ে বিতর্ক শুরু হয়েছে। সেই বক্তব্য শোনাবো পাল্টা শ্রমিক ভট্টাচার্য কি বলছেন শুরুতে। সুপ্রিম কোর্টের যে বিচার যে ওনারা যেটা দিয়েছে সেটা একমাত্র বদলাতে পারে সুপ্রিম কোর্ট। বিকাশ ভবনে গিয়ে আন্দোলন করে সেটা বদলানো যায় না। ভার্ডিক্ট অফ সুপ্রিম কোর্ট ক্যান বি চেঞ্জ অনলি ইন সুপ্রিম কোর্ট। সুতরাং এটা তো নাটক হচ্ছে। আমরাও সহানুভূতির সাথে দেখছি, যারা অনিশ্চয়তার মধ্যে গেছে নিশ্চিতভাবে তাদের পাশে আছে, কিন্তু যারা এদের সেটা করেছে, প্ররোচিত করেছে, তাদের এতে আবার পা দিয়ে তারা নাটক করছে। যেদিন প্রথম পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে সমস্যা তৈরি হয়েছিল, সেদিন এই ফিরহাদ হাকিম বলেছিলেন যে কালেকটিভ রেসপন্সিবিলিটির কথা। যদি কোনো ভুল হয়ে থাকে সেটা পার্থদার একার ভুল নয়, আমাদের সকলের ভুল। আজকে তিনি কি বলছেন? তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতা থেকে একদম নিচুতলার নেতা পর্যন্ত এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি, লুট, আজকে তাকে কেন্দ্র করেই এই বিপত্তি তৈরি হয়েছে। এই বিতর্ক শুরু হয়েছে তার আগে আমরা দেখেছি যে কলকাতা পুলিশের তরফ থেকে একরকম বক্তব্য দেওয়া হয়েছে, আন্দোলনকারীদের তরফ থেকে একরকম বক্তব্য দেওয়া হয়েছে। অন্তঃসত্ত্বা একজন কর্মীকে দীর্ঘক্ষণ আটকে রাখার অভিযোগ উঠেছে, সেই অভিযোগ অস্বীকার করেছেন আন্দোলনকারীরা। অর্থাৎ টানাপোড়েন ধীরে ধীরে বাড়ছে, মোড় নিচ্ছে অন্য রকম। এই নিয়ে আজকে আলোচনা করবো। আমাদের সঙ্গে স্টুডিওতে যারা রয়েছেন আলাপ করিয়ে দিয়ে, আমাদের সঙ্গে অধ্যাপক বিশ্বজিৎ দাস রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির রাজ চৌধুরী। তবে শুরুতেই আন্দোলনকারীদের অন্যতম মুখ চিন্ময়বাবু, চিন্ময় মণ্ডল রয়েছেন। হালি শহরে শিক্ষকতা করেন চিন্ময়বাবু, সেই চাকরি আর নেই, আন্দোলনে নামতে হয়েছে। কিন্তু চিন্ময়বাবু, ফিরহাদ হাকিম তো সরাসরি বলছেন আপনারা নাটক করছেন। এই জায়গা থেকে আদালত বলে দিয়েছে চাকরি আপনাদের আর নেই, ফলে সরকারের হাতে আর গোটা বিষয়টা নেই, আদালতের হাতেই আছে। ফলে আদালত যা করার করবে, সরকার রিভিউ পিটিশন দাখিল করেছে, সরকারের কিছু করার নেই। যা হচ্ছে এই ফুল দেওয়া বা এই ধরনের প্ল্যাকার্ড নিয়ে বসে থাকা, সবটাই নাটক ফিরহাদ হাকিমের দাবি। দেখুন, আজকে প্রথমত এটা জানতে হবে যে আজকে আমাদের কোর্টের দোরগোড়ায় যেতে হলো কেন, যাওয়ার পেছনে কারণটা কি। কারণ এই যে ফিরহাদ হাকিম যেটা বলছেন, ফিরহাদ হাকিম যে সরকারের অন্তর্গত মন্ত্রী, সেই সরকারের দুর্নীতির জন্য আজকে আমাদের এই রাস্তায় পড়ে থাকতে হচ্ছে, আজকে আমাদের কোর্টে দৌড়াতে হচ্ছে। এই দিন দেখতে হলো কেন? তারা যদি নাটক না করে সঠিক সময়ে সঠিক তথ্য দিতেন আর চাকরি চুরি না করে চাকরিগুলো স্বচ্ছভাবে নিয়োগ করতেন, তাহলে আজকে আমাদের কোর্টে যেতে হতো না, আজকে আমাদের বিকাশ ভবনে পড়ে থাকতে হতো না, না খেতে পেয়ে খোলা আকাশের নিচে রাত কাটাতে হতো না। এগুলো করার পেছনে ওনারাই তো দায়ী, ওনারাই আমাদেরকে ঠেলে দিয়েছেন এই একটা অনিশ্চয়তার দিকে। তাহলে আজকে আমরা যেটা করছি, আমাদের দাবিটা জানাবো কার কাছে? তাহলে আমরা দাবিটা তো জানাবো রাজ্য সরকারের কাছেই, যে সরকার সঠিক পদক্ষেপ নিক, সঠিক তথ্যগুলো তুলে ধরুক, তবেই না ন্যায় বিচার পাবো। কোনো তথ্য যদি না তুলে ধরা হয়, যেটা কোর্ট চাইবে সেটা যদি না দেওয়া হয়, তাহলে কোর্ট কিভাবে ন্যায় বিচার দেবে? আমি এখানে একটু আটকাচ্ছি। এই যে আপনি সঠিক তথ্যের কথা বলছেন, তথ্যের অভাবেই তো আজকে এই বিষয়টা, যোগ্য অযোগ্যকে তথ্যের অভাবেই তো আজকে এই বিষয়টা হলো। তারপরে আর কিভাবে কে তথ্য তুলে দেবে? দেখুন, লাস্ট সাবমিশনে আমরা দেখেছি, লাস্টবার যখন সুপ্রিম কোর্টে কেসটা হিয়ারিং চলছিল, তখন গিয়ে এসএসসি একদম সঠিক একটা সাবমিশন দিয়েছে, তখন গিয়ে সেগ্রিগেটেড লিস্টের পরিসংখ্যানটা দিয়েছে, লাস্টে গিয়ে বলেছেন যে এর বাইরে আর টেন্টেড নেই। কিন্তু এই যে বছরের পর বছর যখন কেসগুলো চললো, এর বাইরে আর টেন্টেড নেই এই দাবি নিয়েও প্রশ্ন উঠেছে বলেই, আলাদা করা গেল না বলেই এই পরিস্থিতি তৈরি হলো না। কিন্তু সুপ্রিম কোর্টে এসএসসি বলেছিল লাস্টের দিন একদম হিয়ারিং এ দাঁড়িয়ে যে আমরা অ্যাডমিট করছি, এর বাইরে টেন্টেড নেই। কিন্তু কোথাও গিয়ে কি দেরি হয়ে যায়? টেন্টেড বা আনটেন্টেড যারা, যদি আমার কাছে প্রমাণপত্রটাই না থাকে, সেটাই কারচুপি হয়, সেটাই গন্ডগোল হয়।
আমি তাহলে ছাঁকনি দিয়ে যাচ্ছি দেখুন কি করে? আমার কার উপর ভরসা করতে হবে? আমাকে তো ভরসা করতে হবে সিবিআই ইনভেস্টিগেশন অথরিটির ওপরে। আজকে সিবিআই এর ওপরে, তার ইনভেস্টিগেশনের ওপরে যদি কোনো ভরসা না করে সুপ্রিম কোর্ট, তাহলে সিবিআইটাকে রাখা হয়েছে কেন? তাকে ইনভেস্টিগেশন করার দায়িত্ব তো হাইকোর্টই দিয়েছিল। চেয়েছিলেন কারা? বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তার টিম। তাহলে যারা চাইলো তারা পরে অস্বীকার করলো। যে কোর্ট দিয়েছিল সেই কোর্টই পরে বলছে যে আমরা এটা মানি না। তাহলে আমরা যাব কোন জায়গায়? তাহলে কার তথ্যকে সঠিক তথ্য বলে ধরা হবে? তাহলে টেকনিক্যালি আপনারা সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, আপনারা সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, আপনারা আদালতের জাজমেন্ট নিয়ে প্রশ্ন তুলছেন। অবশ্যই দেখুন আদালত তাহলে বিচার দেবে কে? আপনিই বলুন না। না, একদম এটাই তো বলছি। আজকে আমরা দেখতে পাচ্ছি দুর্নীতি করলো সরকার, সঠিক তথ্য সঠিক সময় টালবাহানা করা হলো। একবার এসএসসি এক রকমের নাম্বার দিচ্ছে, বোর্ড এক রকমের নাম্বার দিচ্ছে, শিক্ষা দপ্তর আর এক রকমের নাম্বার দিচ্ছে। তাহলে নাম্বার নিয়ে এই যে টালবাহানা করা হলো, আগে যখন হয়েছিল তখন অনেক দেরি হয়ে করে দিয়েছিল। আজকে যখন দেখতে পাচ্ছি যে আজকে সুপ্রিম কোর্টে বিচার চাইতে যাচ্ছি, তখন চিফ জাস্টিস কি দেখছেন? চিফ জাস্টিসের সামনে ক্লিয়ার, সিবিআই এর ওপরে কোনো আলাদা কিছু বলছি না, সিবিআই ক্লিয়ারলি বলেছে ওই ওএমআর অথেন্টিক, হ্যাশ ভ্যালু ম্যাচ, মেটা ডেটা অনুযায়ী হ্যাশ ভ্যালু ম্যাচ করেছে। সেই যে ওএমআর অথেন্টিক, আচ্ছা বলুন তো, একটা সিম্পল প্রশ্ন, যে ওএমআর এর ভিত্তিতে আমি টেন্টেড খুঁজে বার করছি, দুর্নীতি হয়েছে বার করছি, সেই ওএমআর আমার যোগ্যতাকে কেন প্রমাণ করতে পারছে না? তখন কেন বলা হচ্ছে যে এটা অথেন্টিক ওএমআর কিনা কি করে বুঝবো? তাহলে দুটো কি কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে না? এটা নিয়ে কি ভাববে না বিশ্বজিৎ দা? তার মানে কয়েকজনের এই দুর্নীতি, যেটা বিজেপির দাবি প্রাতিষ্ঠানিক দুর্নীতি, তার শিকড় এমন জায়গায়, সেই দুর্নীতির পর্দা ফাঁস করা কিভাবে গেল কি গেল না, সেখান থেকে বিচার পাওয়া গেল কি গেল না, কোনো বিষয়ই আলটিমেটলি হলো না। এত হাজার হাজার মানুষের চাকরি চলে গেল, তারা এখন আন্দোলন করছেন। এটা আমাদের সিস্টেমের ব্যর্থতা। প্রথম কথা তোমাকে বলি, এইমাত্র শ্রমিকদা বলছিলেন প্রাতিষ্ঠানিক দুর্নীতির কথা। প্রাতিষ্ঠানিক দুর্নীতি যদি স্বীকৃত হয়, যদি মান্যতা পায়, যেটা সুপ্রিম কোর্ট তার রায়ের আগে বলছিলেন, তাহলে এই যে যারা যোগ্য চাকরি প্রার্থী, ধরুন প্রায় 20,000, তারা তো এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির মধ্যে দিয়েই এসছে। সুতরাং আপনি যদি বলেন যে পুরো সিস্টেমটাই প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, তাহলে এই যোগ্য বলে দাবি করা হচ্ছে। কিন্তু আমরা বিশ্বাস করি যে প্রায় 20,000 চাকরি প্রার্থী আজকে যোগ্য বলে তাদের দাবি করছে, তারা সত্যিই যোগ্য। প্রাতিষ্ঠানিক দুর্নীতি হলে এই যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পেত না। তাহলে এই যে যোগ্য চাকরি প্রার্থী 20,000, তাদের যখন মান্যতা দেওয়া হচ্ছে, সেটা কখনোই প্রাতিষ্ঠানিক দুর্নীতি হতে পারে না। দুর্নীতি হলে পেত না, আমি বুঝলাম না। আমি পরীক্ষা দিয়েছি, যদি সাপোজ আমি পরীক্ষা দিই, হ্যাঁ, পরীক্ষাটা দুর্নীতি হয়েছে। আমি আর রাজ পরীক্ষা দিয়েছি, ঠিক আছে, রাজ ঠিকঠাক পরীক্ষা দিয়েছে, আমি টাকা দিয়ে চাকরিতে ঢুকেছি, এতে রাজের কি দোষ? রাজের দোষ নেই তো। রাজের দোষ কি? যখন বলা হচ্ছে পুরো সিস্টেমটাই দুর্নীতিতে চলছে, তাহলে রাজ তার মধ্যে সঠিক প্রার্থী হিসাবে কি করে পেল? আচ্ছা, মানে তোমার প্রাতিষ্ঠানিক দুর্নীতি কথাটাতে আপত্তি আছে? প্রাতিষ্ঠানিক দুর্নীতি নয়, একদম বলা হয়েছে ব্যক্তিগতভাবে বা যে প্রান্ত থেকে, যে কর্নার থেকে দুর্নীতি হয়েছে। তুমি একটা কথা ভেবে দেখো, সুপ্রিম কোর্ট রায়ে বলছেন যে যারা যোগ্য চাকরি প্রার্থী তারা টাকা ফেরত দেবেন না, যারা অযোগ্য চাকরি প্রার্থী তারা টাকা ফেরত দেবেন ইন্টারেস্ট। তাহলে তো উচ্চ আদালত সে তো ঠিক করেই দিল এরা যোগ্য চাকরি প্রার্থী। তাহলে আজকে যোগ্য চাকরি প্রার্থীদের কেন আন্দোলনে বসতে হবে? তারা যোগ্য, এটা নিয়ে কি কোনো প্রশ্ন ছিল? এটা নিয়ে কি কেউ প্রশ্ন করেছিল যে এরা অযোগ্য কিনা? অযোগ্যদের যদি বাদ দেওয়া যায়, এবার প্রশ্ন হতে পারে যে যোগ্যদের মধ্যে তাহলে কি আবার অযোগ্য থাকতে পারে? হ্যাঁ, যদি সেটা প্রমাণ হয় তখন তাকে আবার বের করে দেওয়া হবে। সুতরাং এই সিস্টেমটা সুপ্রিম কোর্টের রায়ের পরে এই মুহূর্তে দাঁড়িয়ে এসএসসি, সরকার, শিক্ষা দপ্তর তারা কি করতে পারে? সুপ্রিম কোর্টের কাছে যেতে পারে, সুপ্রিম কোর্টকে আবার হ্যাঁ যেতে পারে, বলতে পারে এটা যে যোগ্য চাকরি প্রার্থীদের। এবং তোমার মনে আছে 4 তারিখে রায়ের পরে 7 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে ডেকে কি বললেন? বললেন যোগ্য চাকরি প্রার্থীদের কারো চাকরি যাবে না। আমরা এখন অযোগ্যদের নিয়ে ভাববো না, পরে অযোগ্যদের কথা ভাবা যাবে। কারণ যোগ্য চাকরি প্রার্থীদের তিনি নিশ্চয়তা দিলেন যে চাকরিটা থাকবে। এবং সুপ্রিম কোর্টের সঙ্গে কথা বলে যে সিস্টেমের মধ্যে, এখানে একটা শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ, সদিচ্ছা এবং সহানুভূতিটাকে আমি খুব একটা প্রপার ওয়ার্ড মনে করি না, কারণ এরা তো দাবিদার, এদের তো সহানুভূতি দেখানোর জায়গা নেই।
সুতরাং তাদের প্রতি সদিচ্ছা যদি থাকে তাহলে আচ্ছা। আজকে সঠিকভাবে গণতান্ত্রিক বা একটা পদ্ধতির ভিতর দিয়ে, যেখানে আমার যে বন্ধু এখানে আছেন চিন্ময় মণ্ডল, চিন্ময় বলছিলেন যে তার ইতিহাসের কথা, প্র্যাগমেটিক্সের কথা, কেন এখানে আসতে হলো। আচ্ছা, সেই গল্পটা বা সেই ঘটনাটা তো আমরা সবাই জানি। আজকে এখানে দাঁড়িয়ে এখান থেকে উত্তরণের পথ কি, সেই পথটা দেখানোর ব্যবস্থা করতে হবে। তো খালি শুধুমাত্র আন্দোলন করে উঠবো না, এটা কি পথ? এবং সরকার কি একবারও বলছে যে যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি থাকবে না, আমরা চাই না, তারা চাকরি পাবে না? বরং প্রত্যেকটা মুহূর্তে যেদিন রায় বেরোলো তারপর থেকে বলা হচ্ছে যোগ্য চাকরি প্রার্থীদের সঙ্গে আমরা আছি, যোগ্য চাকরি প্রার্থীদের একজনেরও চাকরি যাবে না। না, এই বিষয়টা তো বিশ্বদের ধোঁয়াশা হয়ে গেল না। একজনের চাকরি যাবে না, এই কনফিডেন্সটা সরকার কোথা থেকে পাচ্ছে? সরকারকে বলেছে আবার পরীক্ষা নিতে হবে, সরকারকে তার মানে বলেছে আবার পরীক্ষা দিতেই হবে। না না, সেটা তো পরীক্ষা দিয়ে চিন্ময়বাবু যদি আবার পাস না করতে পারেন, সরকার তো সদিচ্ছার কথা বলছে। আমরা যোগ্য হয়েও কেন পরীক্ষা দেব? আমরা যোগ্য হয়েও কেন পরীক্ষায় বসবো? আজকে এত বছর চাকরি করার পরে এত বছর সুপ্রিম কোর্টকে অবশ্যই, রাজ্যকে কেন বলবো? কিন্তু রাজ্যের তো দায়িত্ব যে ওইখানে আইনি ভাষায় আমাদেরকে জিতিয়ে আনা, এটা রাজ্যেরই দায়িত্ব, কারণ দায়ী আজকে রাজ্য। আপনি বলছেন রাজ্য আমাদের পাশে দাঁড়িয়েছেন, বলছেন আমাদের ফিরিয়ে দেবেন, কোন পদ্ধতিতে, কিভাবে, সেটা তো বলতে হবে না। দাঁড়িয়ে রাজ্য কি আপনাদেরকে পরীক্ষা দেওয়ার কথা বলেছে? সুপ্রিম কোর্ট অলরেডি আলোচনা চলছে, নতুন নোটিফিকেশন বেরোবে এবং সরকার বলছে যে পরীক্ষা দিতে হবে রায়ের ভিত্তিতে। এবার আপনি ভাবুন তো, সেই রায়টা যদি মেনে চলা না হয় তাহলে আবার সুপ্রিম কোর্টের আদালত অবমাননা হবে না? আচ্ছা রাজ, আমি যদি খুব ভুল না করে থাকি, শুভেন্দু অধিকারী এই বক্তব্য দিয়েছেন যে ক্ষমতায় যদি বিজেপি আসে 2 মাসের মধ্যে যোগ্য অযোগ্য আলাদা করে যোগ্যদের চাকরি দেবো, তাই তো? একদম। কি করে করবে তোমরা? তোমাদের কাছে কি ম্যাজিক জাদুদণ্ড আছে? হাইকোর্টে যখন কেসটা ছিল, দেখুন প্রথমত আজকে এটা সরকার পক্ষ মেনে নিয়েছে যে দুর্নীতি হয়েছে, কিন্তু আজ থেকে 2 বছর আগে যদি আপনি ফিরে যান, মানে 2022-এ যদি যান বা 23-এ যান, আলোচনার টপিকটা কি থাকতো যে দুর্নীতি হয়েছে কি হয়নি। আজকে এটা প্রমাণ যে দুর্নীতি হয়েছে, ব্যাপক দুর্নীতি হয়েছে, বিশাল বড় দুর্নীতি হয়েছে এবং খুব অর্গানাইজ দুর্নীতি হয়েছে। এবং এই দুর্নীতির কারবারিরা বেশিরভাগ জামিনে বাইরেও রয়েছে। আর পার্থ চ্যাটার্জি দুর্নীতির কারণেই এখনো অবধি জেলে রয়েছে। একার পক্ষে তো করা সম্ভব নয়। এবার একার পক্ষে করা সম্ভব নয়, সেটা কিন্তু শুরুতেই ফিরহাদ হাকিম বলেছিলেন যে সবাই দায়ী রয়েছে, কোথাও না কোথাও সবার দায়িত্বের কথা বলেছিলেন। তারা জামিনে বেরিয়েও গেছেন, আমি সেটাই বলছি। আমি না রাজ, আমি নির্দিষ্ট প্রশ্ন করছি, তোমাদের হাতে এমন কি থিওরি আছে যোগ্য অযোগ্য আলাদা হয়ে যাবে? যদি সেটা থেকে থাকে তাহলে সেটা কেন আদালতে তোমরা বলছো না? যোগ্য অযোগ্য কিভাবে আলাদা করা যেতে পারে বা অনেকটা আলাদা করা গেছিল যখন এই কেসটা হাইকোর্টে ছিল এবং প্রাক্তন বিচারপতি মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন এই কেসটা শুনানি করছিলেন, সেটা রাজ্য সরকার জানানো হয়েছিল। রাজ্য সরকারের যখন এই কেসটা ডিফেন্ড করছিল যে দুর্নীতি হয়নি এবং দুর্নীতি প্রমাণ হয়, তখন এসএসসি কে অনেক এমন বিন্দু দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কিন্তু রাজ্য সরকার সেটা স্বীকার করেনি। বারবার করে রাজ্য সরকার যেটা বলেছে, আমি উত্তর পাচ্ছি না, কিন্তু আমি বলছি তো, শুনুন তো, উত্তর পাবেন। রাজ্য সরকার যেটা বারবার বলেছে সেটা বলেছে যে দুর্নীতি হয়নি, কিন্তু হাইকোর্টে আমরা দেখেছি, হাইকোর্টে বিন্দু করে বলে দেওয়া হয়েছে যে কোন কোন যেমন জিনিস করলে, কি কি এমন পদ্ধতি ফলো করলে যোগ্য অযোগ্যকে বাছাই করা যেতে পারে। সেটা নিশ্চয়ই শুভেন্দু বাবুর কাছে, সেটা উনি সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বর্তমানে বিজেপির সাংসদ, সেটা নিশ্চয়ই আলোচনা হয়েছে এবং এটা নিয়ে সামনে রাখুন। আমি এটাই বলতে চাইছি যে যদি শুভেন্দু অধিকারী বা অভিজিৎ গাঙ্গুলি জেনে থাকেন ভোটে জেতার পরে কি পদ্ধতিতে জেতানো যাবে, এখনই সেটা মুখ্যমন্ত্রীকে কেন জানানো হচ্ছে না? এখনই কেন কোর্টে গিয়ে সেটা জানানো হচ্ছে না? আমরা তো চাই ইমিডিয়েটলি আমাদের সেটা জানানো। আমরা চাইছি শুভেন্দু অধিকারী বা অভিজিৎ গাঙ্গুলি স্যার যিনি আছেন অবিলম্বে আমাদের সাথে তার সাথে মাননীয় মুখ্যমন্ত্রী এখনই করে দিন রাজ, এখনই করে দিন, আমাদেরকে এখনই করে দিন চিন্ময় বাবুরা। রাজ এই তালিকা এখনই প্রকাশ করুন, চিন্ময় বাবুরা তালিকা নিয়ে যাবে আদালতে। আমরা মুখ্যমন্ত্রীকে যে মুখ্যমন্ত্রী তালিকাটা আপনি বের করুন। আপনি যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে বলছেন এসএসসি ভবন থেকে, মানে রাজ আপনি বলছেন বিজেপির কাছে আছে যোগ্য অযোগ্যের তালিকা? আমি এটা বলিনি। তৃণমূলের কাছে যোগ্য অযোগ্যের তালিকা, ছেলে খেলা হচ্ছে এদের নিয়ে, ছেলে খেলা করছে রাজনৈতিক দলগুলো। মামলাটা যখন হাইকোর্টে ছিল তখন প্রাক্তন বিচারপতি
বলেছিলেন কি কি এমন পদ্ধতি ফলো করলে সেটাও যোগ্য অযোগ্যকে বাছাই করা যেতে পারে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে যে বার্তাটা দিলেন যে আমি অযোগ্যদেরটা বলতে পারছি না, যোগ্যদের ব্যবস্থা করব, তার মানে উনি জানেন যে কি যোগ্য অযোগ্য। এই তালিকাটা প্রকাশ কার করার উচিত? কালীঘাট থেকে তাহলে প্রকাশ করুন। আর আমরা ভুলে গেলে চলবে না, গতবার যখন এসএসসি ভবনের বাইরে যখন আন্দোলন চলছিল, আন্দোলনটা শুরু কেন হলো? ওখানে কিসের অপেক্ষায় বসেছিলেন আন্দোলনকারীরা? যে যোগ্য অযোগ্যদের লিস্ট প্রকাশিত হবে, সেই লিস্ট কিন্তু প্রকাশিত হলো না, সেটা ধোঁয়াশাই রয়ে গেল। কেন প্রকাশ করতে চাইছে না এই যোগ্য অযোগ্যদের লিস্ট? কারণ যদি যোগ্য অযোগ্যদের যদি লিস্ট প্রকাশ হয়ে যায়, যারা অযোগ্য, না আমি এখনো আমার কাছে রাজ একটা বিষয় ক্লিয়ার নয়, একটা বিষয় ক্লিয়ার নয় রাজ একটা বিষয় ক্লিয়ার নয়, যোগ্য অযোগ্য আলাদা করা গেল না বলেই তো এই সিদ্ধান্ত নিতে হবে। তো মাননীয় তো বলেছেন ইন্ডোর স্টেডিয়াম থেকে যে উনি যোগ্য অযোগ্যকে আলাদা করবেন। ওনার একবার বক্তব্যটা, হ্যাঁ উনি বলেছেন, ওনার বক্তব্যের মানেই এটা। উনি বলেছেন, উনি এটাই। আরে উনি কেন বললেন তাহলে আমি যোগ্যতার ব্যবস্থা করব, অযোগ্যদেরটা বুঝতে পারছি না কেন বলেছেন? যোগ্য অযোগ্য প্রশ্ন আসছে কেন বলেছেন শুনুন। যদি না একটা কথা, দুর্নীতি হয়েছে তো আপনি মানছেন, দুর্নীতি হয়েছে, আমি কি দুর্নীতি হয়েছে মানছেন, দুর্নীতি হয়েছে মানছেন, একটু ধৈর্য ধরুন, দুর্নীতি হয়েছে মানছেন তো। আরে কিসের প্রশ্নের উত্তর দেবেন আপনি? প্রশ্ন কোন নিজেই প্রশ্ন করছেন, নিজেই উত্তর দিচ্ছেন। ফ্যাক্ট মানে প্রশ্ন হয় না, আপনি তো প্রশ্ন করলেন, কেন বললেন? আরে ধৈর্য ধরুন না, দুর্নীতি হয়েছে তার মানে দুর্নীতি হয়েছে, কারো কথা শোনা যাচ্ছে না, কারো কথা শোনা যাচ্ছে না। অযোগ্য তালিকা অলরেডি সুপ্রিম কোর্টের কাছে প্রডিউস। তারা অলরেডি সিবিআই লিস্টের অনুযায়ী কারা ওএমআরে মার্কস মিসম্যাচ করেছে সেটা প্রডিউস। চিন্ময় যদি যোগ্য অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে প্রডিউসড হয়ে থাকে তাহলে আদালতের কি দায় পড়লো তোমাদের সবার চাকরি বাতিল করে দেওয়া? এইবার যেটা সমস্যা, আদালত তুললো যে তালিকা দেয়া হয়েছে সেই তালিকা কোথাও গিয়ে গন্ডগোল মনে হয়েছে, যে প্রমাণের ভিত্তিতে যোগ্য অযোগ্য তালিকা আলাদা করা হবে, যেখানে ওএমআর এর প্রথম কথা অরিজিনাল কপি নেই, দ্বিতীয়ত যে স্ক্যান্ড কপি, সেই স্ক্যান্ড কপি যেখানে রাখা হয়েছে সেখানেও গড়মিলের অভিযোগ, ফলে পুরোটাই ঘেটে ঘ। যেটা স্ক্যান কপি পাওয়া গেছে সেই ওএমআর গুলো কিন্তু অথেন্টিক বলা হয়েছে, প্রুফ করা হয়েছে, এবং যে 1212 জনের লিস্ট দেওয়া হয়েছে কারা র্যাঙ্ক জাম্পিং কারা কি এসএসসি ওটা দিয়েছে, টোটালটাকে মিলে একটা পরিসংখ্যান দেওয়া হয়েছে। টেকনিক্যালি চিন্ময়বাবু আপনারা বলতে পারেন যে আংশিকভাবে করা গেছে, সম্পূর্ণভাবে করা যায়নি। আমরা চেয়েছিলাম স্কুল সার্ভিস কমিশন একটা সার্টিফাইড লিস্ট দিক, এরা টেন্টেড এরা আনটেন্টেড, ব্যর্থ হয়েছে। এইটা আমরা এখনো চাইছি যে এই সার্টিফাইড লিস্টটা তারা ওই অনুযায়ী দিক, কিন্তু সার্টিফাই করে দিক যে এটাই টেন্টেড এটাই আনটেন্টেড, এর বাইরে আর একটাও টেন্টেড নেই, এটা করে দিক অবিলম্বে। আমরা দেখতে চাইছি যে একটা সুপ্রিম কোর্টে সব কিছু প্রডিউসড হচ্ছে। আচ্ছা সুপ্রিম কোর্টের কথাও বলি, সুপ্রিম কোর্ট কেন এক জায়গাতেও বলতে পারলো না যে এই দোষে তোমার চাকরিটা আমি কেড়ে নিলাম? আমার কি দোষ ছিল? আমার কি দোষটা ছিল যেখানে দেখিয়েছে সুপ্রিম কোর্ট যে তোমাকে আমি চাকরি থেকে বিতাড়ন করলাম, তোমার এই দোষটা ছিল? তার মানে আমি আবারও বলছি, টেকনিক্যালি রাজ্য, সুপ্রিম কোর্ট, সিবিআই প্রত্যেকের বিরুদ্ধে অসন্তোষ। আমরা প্রত্যেকের বিরুদ্ধে অসন্তোষ। নেক্সট কারণ আরেকটা কথা বলি, অভিজিৎ গাঙ্গুলি স্যার এসেছিলেন ব্রাত্য বসুর কাছে একটা পথ খুঁজে দেবেন বলে একটা লেটার লিখে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীকালে দেখলাম আমাদের উপর লাঠিচার্জ হচ্ছে বলে উনি ছিঁড়ে দিলেন। উনি যদি আমাদের ভালোই চান তাহলে ওই লেটার অবিলম্বে আবার লিখে জমা দিন, কারণ স্টেপ যখন বিজেপি জানে ইমিডিয়েটলি সেই স্টেপ নেওয়া। আমরা হাত জোর করে বলছি আপনারা যে কোনো রাজনৈতিক দল আমাদের কিভাবে স্বার্থ রক্ষা পাবে তার জন্য লড়াই করুন, আমাদেরকে নিয়ে রাজনীতি করবেন না। দেখুন আজকে সারা বাংলার মানুষ যে রাজ্য সরকার উপরে সম্পূর্ণ আস্থাটা হারিয়ে ফেলেছে, এটা কিন্তু চিন্ময় বাবুর কথাতে পরিষ্কার। না ওরা বিজেপির উপর আস্থা রাখতে চাইছে, আপনারা কি করবেন? একদম সে রাখতেই হবে, কারণ বর্তমানে আপনারা করবেনটা কি? ওটা একটা সিম্পল দাবি তুললেন, ওনারা একটা সিম্পল দাবি তুললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে। আন্দোলনের আওয়াজকে একটা জায়গায় পৌঁছে দেওয়ার কাজ বিজেপি করছে এবং আমরা সম্পূর্ণভাবে তার জন্য তাদের সাথে রয়েছি, সব রকমের সহযোগিতা করছি, এবং যা যা তাদের সহযোগিতা চাই ওনারা যে কথাটাগুলো বলছেন এগুলো নিশ্চয়ই করা হবে। কিন্তু প্রথম প্রশ্নের উত্তর তো মাননীয়কে দিতে হবে। মাননীয় যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে যখন বললেন যোগ্য অযোগ্যদের কথা, তার মানে তো রাজ্য সরকারের কাছে যোগ্য অযোগ্যদের তালিকাটা রয়েছে, কেন যোগ্য অযোগ্যদেরকে আলাদা করছে না? এবার উত্তর দিই খুব সংক্ষেপে, বিষয়টা আমার সময় খুব কম। অনেকক্ষণ ধরে এই যোগ্য অযোগ্য মাননীয়া কেন বললেন নেতাজি ইন্ডোরে, তার একটা সহজ ব্যাখ্যা। তার আগে রায়ে
সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে সিবিআই যে লিস্ট দিয়েছে তার অনুযায়ী যোগ্য অযোগ্য সেটাকে মান্যতা ধরা হয়েছে, এবং এসএসসির কাছে পরের দিন যখন যাওয়া হয়েছে, যেটা চিন্ময় বলছিলেন যে যোগ্য অযোগ্য তালিকা এসএসসি পরিষ্কার বলেছে আমাদের কাছে আলাদা কোনো লিস্ট নেই, যেটা সিবিআই দিয়েছে সেইটাই যোগ্য অযোগ্যদের তালিকা এবং আদালত তার মান্যতা দিয়েছে। সুতরাং বারবার মমতা ব্যানার্জির সদিচ্ছাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়ে যদি বলে যে মমতা ব্যানার্জির কাছে আছে, সেটা একটা ভুল ব্যাখ্যা করা হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে অভিজিৎ গাঙ্গুলি যে কথা বললেন যে অভিজিৎ গাঙ্গুলি সেদিন গেলেন না, তারপরে তো যেতে পারতেন। আজকে তো সহমর্মী ভারতীয় জনতা পার্টি, এবং অভিজিৎ গাঙ্গুলির আমার অত্যন্ত ভালো লেগেছিল, তিনি বলেছিলেন কি বলেছিলেন আমি রাজনীতি চাই না, এই ছেলেগুলো রাজনীতি চাই না। রাজনীতি আমাদের সঙ্গে করবেন না। প্রথমত তৃণমূল সরকার বা তৃণমূল যে দলটা আছে তাদের কাছে আবেদন, আপনারা সবাই মিলে একটা এমন পদ্ধতি করুন যাতে আপনার সরকার তো দায়ী আমার চাকরির জন্য, আমার চাকরি চলে যাওয়ার জন্য, তারা কি কি পদক্ষেপ নিতে পারে আমাদের সঙ্গে ক্লিয়ার করুন। বিজেপির যারা রয়েছেন, যারা বলছেন 2026-এ ভোটে জিতলে তবে করবেন, সেটা এখনই করুন যদি আপনারা জেনে থাকেন, কেন দেরি করবেন? সিপিএম এর যারা আছেন তারা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বলুন কেন তারা কোর্টে গিয়ে আমাদের বিরুদ্ধে প্যানেল ক্যান্সেলের কথা বলছেন, কেন যাদের হয়ে লড়েছেন তাদের সাথে কথা বললেন না, অর্থাৎ এখনো পর্যন্ত কোনো সমাধান সূত্র নেই, আন্দোলন এভাবেই চলতে থাকবে। সমস্যার সমাধান কার কাছে? কোনো উত্তর নেই সরকার বিরোধী আন্দোলনকারীদের কাছেও। আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ। বিরতি প্রফিল আসছি, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।